এই ঘটনাটি আমার দাদু ভাইয়ের কাছ থেকে শোনা একটি জীবন্ত মর্মাহত ঘটনা, এবং দাদু ভাই তার দাদুর কাছ থেকে শোনা একটি ঘটনা, এবং দাদু ভাইয়ের মতো করে আমি উল্লেখ করছি। ঘটনাটি সম্ভবত 1 যুগ আগের কোনো একটি ঘটনা। কোনো একটি রাজ্যে একটি রাজা বাস করত, এবং সে খুবই অত্যাচারী এবং বর্বর ছিল। নিষ্ঠুর রাজা, তিনি প্রজাদের ওপরে নির্বিচারে অন্যায় অত্যাচার করতেন এবং অতিরিক্ত খাজনা নিতেন তিনি। যে ব্যক্তি অতিরিক্ত খাজনা পরিশোধ করতে পারত না, তার উপর চলত ভয়াবহ অত্যাচার। এক পর্যায়ে তার রাজ্যেরই এক প্রজা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। কারণ হলো, তার বড় ভাইকে রাজা নির্বিচারে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার ছোট ভাই হলো এই ক্ষিপ্ত প্রজা, আর তার ছদ্মনাম সুশীল। উল্লেখ করছি, তার বাড়ি ছিল সেই রাজ্যেরই একটি ঘন জঙ্গলে। তার 2টি ছেলে, তাদের নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি, বড় ছেলে রাকেশ এবং ছোট ছেলে রনক নামেই অভিহিত করছি। তাদের এই 2 ছেলে ও তার বউকে নিয়েই তিনি বসবাস করতেন, আর তার বড় ভাই থাকতেন অন্য একটি গ্রামে। তিনি বিয়ে করেছিলেন না। তারপর সুশীল সেই বর্বর রাজার বিরুদ্ধতা করার জন্য একটি ঐক্য সংগঠন গঠন করে। তিনি সেই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং ধীরে অনেক প্রজা এই সংগঠনের সাথে যুক্ত হয়ে রাজার কার্যকলাপের বিরোধিতা প্রদান করে এবং তার অন্যায়ের প্রতিবাদ জানায়, এবং সেই বর্বর রাজা রাজ্য শাসনহীন অবস্থায় চলে যায়। এবং তারপর সে বর্বর রাজা ক্ষিপ্ত হয়ে এই সংগঠনের মূল হোতার অনুসন্ধান নেন এবং সুশীলের কথা জানতে পারেন, এবং সুযোগ বুঝে কোনো একদিন রাতে তার সিপাহী দ্বারা কলা কৌশলে সুশীলকে আটক করে নিয়ে আসা হয়। রাজা তার ছেলেদেরও ঘৃণা করতেন, কারণ তারা সুশীলের ছেলে, আর তাই সাথে তার 2 ছেলেকেও আটক করে নিয়ে যায়। সেই রাত থেকেই তাদেরকে সব জায়গায় খুঁজে বেড়ায় এলাকাবাসী, তবুও তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। এমন অবস্থায় সুশীলের স্ত্রী রাজ দরবারে এসে রাজাকে অনেক আকুতি মিনতি করে বলতে থাকে যে, রাজামশাই, আমার স্বামী সন্তানকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব, তবু আমার স্বামী সন্তানকে ছেড়ে দিন। প্রশ্নের জবাবে রাজা অস্বীকৃতি জানান, বলেন, আমি তোমার স্বামী সন্তান কোথায় জানি না। অতঃপর সে সেখান থেকে খালি হাতে বাসায় ফিরে, এবং সুশীল ও তার ছেলেদের যেই রাতে আটক করা হয়, সেই রাতেই তাদের রাজবাড়ির একটি টর্চার রুমে ঢোকানো হয় এবং অত্যাচার শুরু করেন প্রথমেই বেত্রাঘাত দিয়ে। অতঃপর 3 জনকে 3টি খাঁচায় বন্ধ করা হয় এবং সেই খাঁচা সোজা করে দাঁড় করিয়ে রাখা হয় যেন তারা শুতে না পারে, এবং শিকল দিয়ে বাঁধা হয়েছিল তাদের শরীর। সুশীল সিপাহীদের কাছে বলতে থাকে, তোমাদের শত্রুতা তো আমার সাথে, আমাকে মেরে ফেলো, তবু দয়া করে আমার ছেলেদের তোমরা প্রাণ ভিক্ষা দাও। তবু তারা তার কোনো কথা শোনে না। এই অবস্থায় খাবারবিহীন ভাবে সিপাহীরা সেই রুম বন্ধ করে চলে যায়। অন্যদিকে সুশীলের বউ গ্রামবাসীকে সাথে নিয়ে তার স্বামী সন্তানকে পাগল পড়া হয়ে খুঁজতে থাকেন। অতঃপর 14 দিন পর রাজবাড়ির সেই রুম থেকে প্রচুর গন্ধ পেলে সেই রুম খোলা হয় এবং তাদের খাঁচার মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায়। সেই রাতেই সুশীলের গ্রামেই একটি বটগাছের সাথে সুশীলকে ও তার 2 ছেলেকে ঝুলিয়ে রেখে আসেন সিপাহীরা। এটা নিদর্শন স্বরূপ। সকাল থেকেই সেখানে ভারী ভাব তৈরি হয়। আহ, কি হৃদয় বিদারক দৃশ্য ছিল! সুশীলের বউ, স্বামী ও ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এবং পাগল প্রায় হয়ে রাজাকে নানানভাবে অভিশাপ দিতে থাকেন। বলেন, ওরা ফিরে আসবে তোদের এ দুনিয়াতে বিচার করতে। এছাড়াও বলতে থাকেন, তুই নির্বংশ হবি। এইসব বলতে বলতেই পাগল প্রায়। এই স্বামী সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে সুশীলের বউ সেখানেই মারা যান। এভাবেই একটি সুখী পরিবার শেষ হয়ে যায়। তারপর
সপরিবারে শেষকৃত্য সম্পন্ন করেন এলাকাবাসী, এবং মর্মাহত ঘটনার পরেই পুরো গ্রামেই স্তব্ধতা নেমে আসে। এমনকি এর কিছুদিন পরেই আবার রাজার অত্যাচার শুরু হয়। এর ঠিক কিছুদিন পরেই রাজার সিপাহীদের মাঝে মহামারী তৈরি হয়। মহামারী বলতে রাজার যেসব সিপাহীরা সুশীলের গ্রামে অত্যাচার করতে যেত তারাই আর ফিরে আসতো না। সেই জঙ্গলের প্রতিমধ্যে 3 রাস্তার মোড়েই তাদের বিভৎস লাশ সেই বটগাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যেত। আরেকটি অদ্ভুত ঘটনা হলো, সুশীলকে ও তার ছেলেদেরকে যেভাবে মারা হয়েছিল, প্রতিটি সিপাহীর লাশ একইভাবে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হতো। তাদের গায়ে বেত্রাঘাতের দাগ পাওয়া যেত, খামচানোর দাগ পাওয়া যেত, হাতে শিকলের দাগ পাওয়া যেত। এভাবে 10 জনকে মারার পর সেই রাস্তার মোড়ে সেই বটগাছের নিচে পাহারা বসানো হয়, এবং যারা পাহারা দিত তাদেরও লাশ সেখানে পাওয়া যেত এবং গাছের সাথে ঝুলানো থাকতো। এখানে অনেকেই মনে করত যে ভয়ঙ্কর কোনো প্রাণীর আবির্ভাব ঘটেছে, কিন্তু পশু হলে তো লাশ ক্ষতের চিহ্ন দেখা যেত, কিন্তু শরীরে খামচানো এবং বেত্রাঘাতের চিহ্ন এগুলো কোত্থেকে এলো? আর ঝুলানো অবস্থায় থাকতো। এটি একটি অদ্ভুত বিষয়। যেসব সিপাহীরা সুশীলের ও তার সন্তানদের হত্যার সাথে জড়িত ছিল তারাই শুধু মারা যাচ্ছিল। তারপর ধীরে ধীরে শাসন ব্যবস্থাও অচল হয়ে পড়ে এবং রাজ্যবাসী সবাই বলতে থাকে সুশীলের আত্মা তার অন্যায়ের বদলা নিতে ফিরে এসেছে। তারপর সিপাহীরা চাকরিচ্যুত হয়ে যাচ্ছিল, তবুও তাদেরকে রাখা সম্ভব হচ্ছিল না। রাতে বাড়ির বাইরে বের হলেই তারা নিখোঁজ হয়ে যাচ্ছিল। পরের দিন তাদের সেই লাশ 3 রাস্তার মোড়ে গাছের সাথে ঝুলানো অবস্থায় দেখা যাচ্ছিল। অনেক তান্ত্রিক এনেও তাদের কোনো সমাধান করা সম্ভবপর হচ্ছিল না। অতঃপর তারই কিছুদিন পর রাজার একটি ছেলে সন্তান, সে একদিন বিকেলবেলা বাগানে হাঁটতে চায়। সে যখন রাজমহলে ফিরে আসেন না, তখন তার অনুসন্ধান শুরু হয়, তবুও তার কোনো সন্ধান পাওয়া যায় না। অতঃপর ঠিক 10 দিন পর সেই ছেলের 3 রাস্তার মোড়ে গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়, এবং তখন রানী আরো একটি সন্তান সম্ভবা ছিলেন। কিন্তু কিছুদিন পর প্রসবের সময় সেই বাচ্চাটিও মারা যায়। 2 সন্তান হারানোর শোক সহ্য করতে না পেরে রানীও একসময় খাদ্য অনীহায় মৃত্যুবরণ করেন। রাজাও ভেঙে পড়ে, অনুশোচনায় ভুগতে থাকে। এভাবে সে সম্পূর্ণ একা হয়ে যায়। রাজ পরিবারে সে ছাড়া তার সব সদস্য মারা যায়, এবং কিছুদিন পরেই ঘটে আরেকটি ঘটনা। সেই রাজ্যেরই একটি চোর ও তার 2 জন সঙ্গী সুশীলের বাড়ি থেকে কিছু সামগ্রী চুরি করে সেই বটগাছের রাস্তা দিয়েই ফিরছিল। ঠিক তখন তারা সবাই মিলে সেই বটগাছ থেকে আর্তনাদের শব্দ শুনতে পারে, এবং তারা সেই বটগাছের ওপরে কিছু আবছা মূর্তি ছায়া দেখতে পায়, এবং সেই চোর বাহিনী কাঁপতে থাকে। একজন সদস্য কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, কে? ছায়ামূর্তিগুলো তাদের দিকে এগোতে থাকে এবং কিছু দূর থেকেই বলতে থাকে, তোরা কাজটি ভালো করিসনি। এ কথা বলেই 2 জনের গলায় আবছা ছায়ামূর্তিটি হাত দিয়ে চেপে ধরে। আরেকটি চোর সেখান থেকে প্রাণপণে দৌড়াতে থাকে, এবং সে সেখান থেকে একটু দূরে একটি বাড়ির সামনে এসে জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, এবং মাঝরাতে একটা বিছানায় সে নিজেকে আবিষ্কার করে। সে দেখতে পায় অনেক মানুষ জমে আছে তার আশেপাশে, এবং তারাই তাকে উদ্ধার করেছিল। এরপর তাকে সবাই বলতে থাকে, কি হয়েছিল ভাইজান? সে তাদের ঘটনা খুলে বলে, এবং সবাই বুঝতে পারে এটা কে করেছে। সবাই ভয়ে জড়সড় হয়ে যায়, এবং তারপর সেখানে সবাই মিলে মশাল নিয়ে সেই রাস্তার মোড়ে সেই গাছের সন্নিকটে যায় এবং দেখে 2 চোরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং তাদের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে, এবং তাদের নাকি হাতের কোনো অস্তিত্ব ছিল না। এসব দেখার পর সেখানে কিছু মানুষ সেই লাশগুলো নামায় এবং তাদের পরিবারে হস্তান্তর করে। এই ঘটনার কিছুদিন পরেই রাজা পাগল হয়ে যায় এবং রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আর প্রলাপ বকতে থাকে। সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকেই আর কোনো সমস্যা হয়নি। সেই 3 রাস্তার মোড়ের সাথেই ছিল উত্তাল নদী। এভাবেই
নদী ভাঙনে একসময় সেই বটগাছটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এটাই ছিল আমার শোনা একটি ঘটনা। বিশ্বাস করাটা খুব কঠিন, তবু আমি বলবো বিশ্বাস করা আর না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর আমার দাদু ভাই কিছুদিন আগেই পরলোক গমন করেছেন, 2 মাস আগে। সবাই তার মাগফিরাত কামনা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়াসিন আহমেদ শুভ, তিনি লিখেছেন ঘটনাটি। ইয়াসিন আহমেদ শুভ আর একটু চমৎকার করে হয়তো লেখা সম্ভব ছিল ঘটনার অনেক জায়গাতেই আমার মনে হয় যে আমরা যেটা লিখি সেটা যদি আরেকবার নিজেরা রিডিং পড়ি তাহলে নিজেরাই অনেক ভুল ধরতে পারবো। কিন্তু যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। আসসালামু আলাইকুম। ভূত.com-এর সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি আফনান। ডিয়ার লিসেনার্স, আপনারা অনেকেই মর্গের ঘটনা শুনতে চান। সম্প্রতি নেত্রকোনায় বাড়ি আমার এক ছাত্র নাম শফিক, ও দারুণ একটি মর্গের ঘটনা আমাকে পাঠিয়েছে ভূত.com-এ আপনাদেরকে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার ঘটনাটি ভালো লাগবে। তো দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুধু বলবো এটি ময়মনসিংহ বিভাগের কোন একটি জেলার ঘটনা। সময়টি ছিল 1998 সাল। ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন, ইনি কিন্তু ডোম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন, তার নাম পরিচয়, যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন, এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন। সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে, কখনো সেটি বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে। সেই হিসাবটি তিনি রাখতেন। তো উনি টানা 3-4 দিন খুব অসুস্থ থাকেন, যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না। আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজার ঈদের সময় চলে আসে, ডাক্তার নার্স অনেকেই ছুটিতে চলে যান। তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লোককেও পাওয়া যাচ্ছিল না, তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যেই টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে, আর কিছু না, জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি। তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্বে ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই, এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। উঁচু থেকে ভারী কোনো জিনিস ধপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন? যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল, তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারই আস্তে 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 দরজার কাছে যায়। খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলবো না। তারপরে মনে হলো না খুলি। তখন সে দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায়। মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিলও না, 1-2টা লাশ ছিল। তো নিতাই পারই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে, এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা। আসলে নিতাই পারই বুঝতে পারছিল না, কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে, তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি। সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে, সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা, মাটিতে কেন? তখন সে চিন্তা করছে হয়তোবা কোনো কারণে স্ট্রেচারের, হয়তোবা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী, মানে বেশ মোটাসোটা শরীর, তো চিন্তা করলো যে হয়তোবা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে পড়ে যেতে পারে। এখন নিতাই পারই চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না, এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল। তখন চিন্তা করলো যে না, যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক, আমি আর এটা ধরবো না, পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায়
পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হয় বা বিভিন্ন কারণে নিতাই পারে ওই লাশটি আর ধরেনি, সে আবার দরজাটি তালা বন্ধ করে চলে যায়, বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারোয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেজা পায়ে ফ্লোরে, মনে করুন যে ফ্লোরে পানি আছে, তো ওই পানিওয়ালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে, তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো নিতাই পারোয়ের যে বাবা নারায়ণ পারোই, উনি কিন্তু আগে থেকেই নিতাই পারোইকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে, তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে, মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে ওই মর্গের যে ভেন্টিলেটর দিয়ে মর্গের ভিতরে ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে। তো নিতাই পারোই চিন্তা করেছে হয়তো বা এমন কিছু হতে পারে, কোনো বিড়াল ঢুকেছে, এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না, আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পারোয়ের একটু সন্দেহ জাগে। সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায়, কাছে গিয়ে সে দরজাটি খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায়। তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানেই পড়ে আছে, সে ঘন্টাখানেক আগে যেখানে দেখে গিয়েছিল, স্ট্রেচারের নিচে। তো শব্দটা কি হচ্ছিল? তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজে দেখি কোথায়, এবং ওকে বের করে দেই মর্গের বাইরে। তখন সে কি করে মর্গের আরো কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়ালটাকে খুঁজতে থাকে, এবং খুঁজতে হঠাৎ করে সে সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত, এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে। বিড়ালের বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে। তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি, তো কে মারল? তখন নিতাই পারোই আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে, কে মারলো বিড়ালটাকে। তখন নিতাই পারোই চিন্তা করে আর এক মুহূর্তও নয়, এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারোই যখনই পেছন ঘুরেছে, হঠাৎ করে দেখে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারোই প্রচন্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাই পারোই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে, দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারোই পড়ে আছে। সবাই নিতাই পারোয়ের জ্ঞান ফেরানো হয়, সবাই চেষ্টা করে নিতাই পারোয়ের জ্ঞানটি ফেরানোর জন্য। নিতাই পারোয়ের জ্ঞান ফেরার পরে নিতাই পারোই সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলে সবাই এসে দেখে লাশটি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি আর নিচে ছিল না। এবং একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটির মাথা সত্যি ছেঁড়া ছিল এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে। এটি ছিল রাসেল ভাই ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে। তো এখন একটা কঠিন সময় যাচ্ছে, করোনা ভাইরাস। লিসেনারদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনটা মেনে চলবেন এবং আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করবেন। এবং সর্বোপরি আরেকটা কথা বলতে চাই, আপনারা বেশি করে ভূত.com-এ গল্প শেয়ার করবেন, মেইল করবেন, সবাই যুক্ত থাকবেন।